এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখেছেন এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আপনারা অবগত আছেন। এবং সেই ঘটনাগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিং এর যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির কমিটিকে আমরা করব এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে, যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে। এর বাইরেও এবার যেমন গতবারের বিপিএল একজন দর্শক হিসেবে যদি বলি, একটা টি-20 টুর্নামেন্টে রান হচ্ছিল 120 110 এভারেজ, অন এভারেজ, এবার প্রায় 200 অনেকগুলো ম্যাচে রান হচ্ছে। তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে। তো খারাপ ভালো সবকিছু মিলিয়েই আশা করি এবারের বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে, আগামীতে আমরা এর থেকে আরো ভালো করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে। না, আমরা সবকিছুরই ধারাবাহিকতা রক্ষা করতে চেয়েছি, তবে সময় কম থাকা ছাড়াও আর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে, নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার। এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করবো। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই দলটাকে নিয়ে এত পেমেন্ট নিয়ে এত সমস্যা রাজশাহীর কথাই বলছে। আজকেও আমরা জানতে পেরেছি বিদেশি খেলোয়াড় যারা আছে তারা কোনো ভাতা পায়নি, নিজের দেশে ফিরে যাওয়ার জন্য তার বিমানের টিকিট পাচ্ছে না এবং মালিক পক্ষের সাথে তারা যোগাযোগ করতেও পারছে না। এটা বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ইমেজ নষ্ট অলরেডি হয়ে গেছে। এখন এই অবস্থায় সেই মালিকের অ্যাগেন্স্ট থেকে আমরা কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া যায়নি এতগুলো চেক বাউন্সের পর, এত অনিয়মের পর। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নিব। শূন্যপদগুলো পূরণের কিছু প্রসেস আছে। আপনারা জানেন যে যে 12 জন ডিরেক্টর থেকে আসেন, এনএসসি থেকে আসেন, আমাদের সারা দেশের ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে। ফলে সেগুলো পুনর্গঠনের মাধ্যমে ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রীড়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা, ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে, মেবি অগস্টে আবার ইলেকশনের সময় আসতেছে, তো ডিউ টাইমে ইলেকশন হবে আশা করি। যমুনা টেলিভিশন থেকে আগে থেকেই বলা হয়েছিল বিসিবি থেকে কিংবা মন্ত্রণালয় থেকেও যে এবারের বিপিএল একটা অন্যরকম বিপিএল হবে, যদিও আমরা ওটা আসলে দেখতে পাইনি। আপনারা কি অ্যাড্রেস করেছেন যে ঠিক কি কারণে আপনাদের টার্গেটটা ফুলফিল হলো না? আপনারা দেখেছেন আমরা গতকালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে, সত্যানুসন্ধান কমিটি এনএসসি থেকে। সত্যানুসন্ধান কমিটি মূলত দেখবে যে কোথায় কোথায় এররগুলো ছিল এবং তার
ভিত্তিতেই আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব। কারো যদি কোনো অবহেলা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করব। প্রথম কনভারসেশন আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আপনি নেন। প্রথম প্রশ্ন যেটা, যেই দলটাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, রাজশাহী পুরো বাংলাদেশের বাণিজ্য ডুবাই দিচ্ছে, বিদেশি ক্রিকেটাররা বিপিএল এ খেলে না, পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে একটা দলের বিপক্ষে, 1.5 লাখ টাকার জন্য মালিক বের হতে পারে না। এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটার যারা, একটু আগে পর্যন্ত ESPN ক্রিক ইনফো আমাকে ইনফর্ম করেছে যে তারা তাদের হোটেল ত্যাগ করতে পারেনি, বিমানের টিকিটটা দেওয়া হয়নি সেই ক্রিকেটারদের। এই দল এবারের বিপিএল এ কিভাবে আসবে? এই দল এবারের বিপিএল এ কিভাবে আসবে, এই ব্যাপারটা কি আপনি জানেন কিনা? একই সাথে বাকি দুজন রয়েছেন, ফারুক ভাই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং ফাহিম ভাই রয়েছেন সদস্য সচিব। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটার সাথে ইনভলভ ছিলেন। আপনাদের রোলটা কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ এ বিপিএল ফ্র্যাঞ্চাইজি? আগে আমি আপনার কাছে গেছি। হ্যাঁ, আমার দিক থেকে হচ্ছে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি, এই কমিটি খুঁজে বের করবে যে যেই দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো। এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এবং বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্যানুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। ফাহিম ভাই, আপনার রোল কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ আ মেম্বার সেক্রেটারি অফ দ্য গভর্নিং কাউন্সিল? আপনি কি জানতেন? আপনার তথ্যটা কি ছিল যেটার উপর ভিত্তি করে আপনি ট্রাস্ট করতে পারেন এরকম একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের? আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল, তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে, যার ফলশ্রুতিতে আমাদের এমন একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে। কেন আমরা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করলাম না? এখানটায় আপনারা কর্নার করেছেন না বীর মুগ্ধের নামে, যেখানটায় বিনামূল্যে পানি পাবে। তোমার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি, আমি একটু করি ফারুক ভাই। আমি শুনলাম তো তোমার কোশ্চেন, এখন আমার কথা শুনো। এটা জানুয়ারির মাসের আছে কত তারিখ? আজকে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের আজকে হলে গিয়া 2 তারিখ, 1 তারিখ। আর ফ্র্যাঞ্চাইজির সাথে আমরা আলাপ শুরু করেছি অগাস্ট আপরাইজিং এর পরে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক। একটু পটভূমি বলে দিয়ে সবার জন্য সুবিধা হবে। আমার কাছে প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার্স হেডেড বাই তামিম ইকবাল, তার সাথে ছিল মুশফিক, মিরাজ। আমাকে প্রথম বলেছে আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের থেকে আপনি হয়েছেন হলো গিয়ে বোর্ড সভাপতি, সো আপনার আমাদের এতগুলা প্লেয়ারের টাকা। আমরা আলোচনা করছি শুধু রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য। বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না। আমার অপশন ছিল খুব বেশি না, আমার সাথে ছিল মেম্বার সেক্রেটারি। আমরা বসেছি, প্রথম আমরা নিয়েছি আমাদের নতুন সরকার, চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়, তার উৎসব করবে। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। প্রেশার না, আমরা চেষ্টা করেছি, যেটা বলেছেন ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারটা, এটা আমরা চেষ্টা করেছি। আমাদের কাছে 4টা টিমকে আমরা মনে করেছি ঠিক আছে। 3টা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই 1.5 কোটি টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি। আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটও করে দিব, আপনি দেখিয়ে দিব যে কতগুলা টিম প্রতি বছর। আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ 100% কারেক্ট, শুধু এই বছরে এসে প্রবলেম হয়েছে, এটা না। সো আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কি। তারপর প্লেয়ারদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল। প্লেয়াররা বলেছে যখন, তখন আমি চিন্তা করেছি না টপ প্রায়োরিটি দিতে হবে। আপনি দেখেন 6টা টিম, প্লেয়ারগুলো যদি আপনার সিলিং থাকে 60 লক্ষ, 40 লক্ষ, 20 লক্ষ, এই ছেলেগুলো 90% ছেলেদের পেমেন্ট হয়েছে। বিপিএল না হলে কি হতো আপনার 0% পেমেন্ট। আমরা তো কথা বলছি ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে, আমি স্বীকার করে নিচ্ছি আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে, কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না। আমরা এখান থেকে বের হয়ে আসবো, আপনি ওয়েট করেন বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবে। আগে খারাপ ছিল তো এটা রেফারেন্স দিতে পারেন। আগে তো রাজা ছিলেন ওনারা 16 বছর,
তখনকার তো প্রবলেম ছিল। গত বছর একটা ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয় না, একবারও লিখেছেন? এক মিনিট, আপনারা লিখেছেন একবারও নো গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি যে গত বছর ছিল না। একটা টিমের শুধু বরিশালে ব্যাংক গ্যারান্টি ছিল, এবার তো 6টা টিমের নাই ফারুক ভাই। গত বছর একটা টিমের ছিল না। আপনি কথা বোঝার চেষ্টা করেন। আপনি গত বছর একটা টিমের শুধু ছিল বরিশাল, এবারও তার ব্যাংক গ্যারান্টি আছে। সো আপনি খবরটা ঠিক মতো নিতে হবে, শুধু কথা বলার জন্য কথা বললে হবে না। আপনাদের বুঝতে হবে দ্য সিচুয়েশন। আমি আবারও দায় মেনে নিচ্ছি। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমরা যেটা ফাইন ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি, কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন। আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। সো দ্যার ওয়াজ এ প্রেশার। আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর, ব্যাক করে নভেম্বর, অক্টোবর 15 তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি। সো আপনি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিচ্ছু কনসিডারেশন আনি না। গভর্নিং কাউন্সিল কেন করেননি? এত লেট কেন করেছেন? গভর্নিং কাউন্সিল করেছি আমরা, পরে করেছেন। আপনি জানেন আমাদের এখন কতজন ডিরেক্টর আপনি জানেন? প্রেসিডেন্ট ছাড়া 9 জন 10 জন। আপনি জানেন এক একজনের কয়টা করে কমিটি? আপনি জানেন? 3টা 4টা করে। তাহলে আপনার তো বুঝতে হবে যে এক মিনিট উপদেষ্টা তো নিজে অনেক আমি না, মন্ত্রণালয় সামলায় ফারুক ভাই। উনি পুরো বাংলাদেশ এখন সামলাইতেছে। আপনি কারোর সাথে আপনি এরকম কম্পেয়ার করেন না। তার ক্যাপাবিলিটি আমার থেকে বেশি, আমার ক্যাপাবিলিটি কম। আপনার বুঝতে হবে যে যেই সিচুয়েশন, আপনাদের সাথে আমি আরেকদিন কথা বলবো। মাননীয় উপদেষ্টাকে এখানে আমি আসলে ওয়েট করাতে চাই না। আমি অনেক ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। অন্তর্বর্তীকালীন নির্বাচনে আপনি বলেন যে ডিভিশনাল বডিগুলো নাই, বাট ক্লাবে কিন্তু 7টা পদ এখনো শূন্য আছে, প্লাস সংস্থার একটা পদ শূন্য আছে। ওগুলো থেকে বিকজ আপনি এই যে দেখেন একটু আগে আপনার সামনে বলা হচ্ছে যে একজন পদগুলো কাজ করছে, ওই যে পদগুলো শূন্য আছে ক্লাবে এবং সংস্থায়, সেখানে থেকে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনের মানে প্রক্রিয়া যাওয়া যেতে পারে জাস্ট এই ভোটটা রান করার জন্য। বোর্ড রান করার জন্য এই যে এররটা তৈরি হলো, শূন্য পদগুলো তৈরি হলো, এটা যে বিসিবির যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্য থেকে আমরা দ্রুতই এই এররগুলো পূরণ করা নিয়ে আমরা কাজ করছি। এবং ক্লাবে 7 জন নাই, এবং আমাদের ক্রীড়া সংস্থাগুলোতেও নাই। ক্রীড়া সংস্থাগুলো আপনারা জানেন যে এখন ক্রীড়া সংস্থাগুলো গঠিত হচ্ছে। বোর্ডের ডিরেক্টর হিসেবে সংস্থা থেকে একজন নাই, পদ খালি আছে, শূন্য পদ আছে, ডিরেক্টর পদ। কোটা বোর্ড ডিরেক্টর পদে একটা সংস্থা শূন্য পদ খালি আছে। ক্রীড়া সংস্থা একজন মারা গেছেন সিলেট না বরিশাল। হ্যাঁ, ওইটা আমাদের তো এখন ক্রীড়া সংস্থাগুলাই নাই, কমিটিগুলো তো আগে হতে হবে। কমিটিগুলো হলে সেখান থেকে আমরা প্রসেস করে সেটা ইয়ে করব। ক্লাবগুলোতে আমি যতদূর জানি বিসিবি কাজ করছে, এই আনসারটা বিসিবি থেকে দিলেই বেটার হয়। আমার মনে হয় এটা আমাদের লয়ারের কাছে জিনিসটা পাঠাতে হবে। সেই কনস্টিটিউশনটা ভালো করে দেখলে স্কোপ হলে উপদেষ্টা বা এনএসসির মাধ্যমে আমরা চিন্তা করব যে এটা কিছু করা যায় কিনা। সেটা হচ্ছে যে অনেক টাকা পয়সা ফিক্সিং নিয়ে অনেক কথা হলো, কিন্তু একজন ক্রিকেটারকে নিয়ে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে তাকে নিয়ে একজন মালিক বলেছিল টাকা কি গাছে ধরে, আপনাকে আমাকে খুশি করলে টাকা দেবে। একজন ক্রিকেটার এই অসম্মান দেখানোর পর সে মালিক একটা মিটিং এ আসেননি, ফাইন স্যার সেখানে আছেন, তিনি বলেছেন তিনি অসুস্থ ছিলেন, আসেননি, সেই জন্য কিছু বলেননি। এটাকে এটাকে এক্সাম্পল তৈরি করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিহাসে যে আপনার রানিং একজন ক্রিকেটারকে এই সম্মান দিচ্ছে এবং সেটা আপনারা মেনে নিচ্ছেন। টাকা কি গাছে ধরে? কিছু একটা তো করতে পারতেন মানে না, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা আজকে সম্ভবত কথাটা চট্টগ্রাম টিমের মালিক বলেছেন, আমি তার সাথে আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই। প্লেয়ারকে তো একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়ে এসছেন, অ্যান্ড হি ইজ বাউন্ড টু পে দ্যাট মানি হোয়াট এভার দ্য পারফরমেন্স অর যেটাই হোক। তো এই জন্য আমরা সতর্ক করেছি এবং আমি বিসিবিকেও বলেছি যে এই বিষয়ে যেভাবে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য রুলস বিসিবি হ্যাভ, ওনারা সেটা নেবেন। আপনি একটা অডিট কোম্পানি ফারুক ভাই আসার পর বলেছিল, আপনারও মনে আছে, অডিট কোম্পানি আগে যে দুর্নীতি বের করার জন্য করা হয়েছে, সেই অডিট কোম্পানিটা 4 মাস হয়েছে, মানে কারা কাজ করছে, কতটুকু কাজ করছে, আদৌ কি দুর্নীতি পেয়েছে কিনা, অডিট এখনো কাজ করছে। অডিট আরো কতদিন লাগতে পারে? এটা তো ওই আমার যে অ্যাডভাইজার আছে উনি বলতে পারবে, বিকজ এই কাজটা তো আপনার 16-17 বছরের অডিট, এটা একটা দিলে হবে না। আমি বিপিএল এর টিকিট অডিট করাবো, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি
অডিট করবেন, এখন তো আগের কমিটি বের হয়ে যাওয়ার কোনো উপায় নাই। 10 কোটি টাকার কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে। বেস্ট করেছি আমরা 1.5 কোটি টাকা দিয়ে রাইড বিক্রি করেছি, আর গত বছর 4 কোটি টাকা বিক্রি হয়েছে। এটা হয়তো 12 কোটি বা 11.5 কোটি টাকাতে যাবে। আপনি তো এটার তো অডিট কি আপনি মুখে মুখে জানতে পারবেন কি অবস্থা। বিপিএল এর অডিটই করছি আমি। বিপিএল এর অডিট একটা শেষ, যেটা আপনারা পত্রিকায় লিখেছিলেন। এই অডিটটা আপনার এই সপ্তাহের মধ্যে এসে যাবে, যে 106 কোটি টাকা বিপিএল আপনার টিভিতে হয়তো হয়েছিল, ওইটাকে আমরা এটা সবকিছু অডিট কমপ্লিট। এটা আমরা 7 দিন না 10 দিনের মধ্যে আমি জেনে আপনাকে জানাবো, খুব শীঘ্রই এটা প্রকাশ করা হবে। বিপিএল অডিটটা, বিপিএল এর টিকিট অডিট হবে, বিপিএল এর টিকিট অডিট হবে, বিপিএল এর খরচ অডিট হবে, সবকিছু করবে। একটু সময় দিতে হবে। মনে রাখতে হবে, গত 5 মাসে 12টা অনুষ্ঠান করতে হয়েছে আমাদের। ফরেন ট্রিপ 4টা, একটা ডোমেস্টিক সাউথ আফ্রিকা যেখানে সাকিবের একটা ইস্যু ছিল, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইন্ডিয়া, মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ, মেয়েদের আন্ডার 19, ছেলেদের এশিয়া কাপ আমরা জিতেছি, 2nd ডিভিশন, 3rd ডিভিশন। আপনি মানে ইটস এ জব। যেটা বারবার ববেনে 23 বিশ্বকাপে যে রিপোর্টটা আপনি মহাপ্রদেশটার সামনেই বলেছিলেন প্রকাশ করা হবে, তদন্ত রিপোর্ট 23 বিশ্বকাপে, সেটা কিন্তু এখনো সামনে। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা একজনের চাকরি গেছে। রিপোর্টটা কই? আপনি আপনি রিপোর্টটা তো এখন আপনি দেখেন, যে কোনো রিপোর্ট করতে আগের বোর্ডের ওই রিপোর্টটা আমি সাইন করা অরিজিনাল যে রিপোর্ট ওইটা বোর্ডে নাই। আমরা পেয়েছিলাম খসড়ার মতো নিচে সাইন করে ছোট্ট একটা করে, ওইটা থেকে আমরা যেটা লিখে সাবমিট করা হয়েছিল প্রেসিডেন্ট কাছে না কার কাছে দিয়েছে আমি জানি না, ওইটা আমরা খুঁজে পাইনি। বাট খসড়া রিপোর্টটা খুঁজে পেয়েছি যেটাতে সাইন ছিল। সো একদম যে বাইন্ডিং করা যে রিপোর্ট, এটা আমি খুঁজে পাইনি। আমি আজকে আবার সিও কে বলবো যে ওই রিপোর্টে যদি আমরা খুঁজে বের করি। একটু সময় দিতে হবে, আপনাদের বুঝতে হবে আমরা সবাই কাজ করছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমাদের কিন্তু রিয়াসাত আজিমের নিজস্ব কিছু নাই, আর কোনো জার্নালিস্ট সবাই কিন্তু সবার আগে চিন্তা করছি আমরা দেশ, ক্রিকেট। কোনো এখানে ব্যক্তিগত কোনো চেহারা নাই আমাদের কাছে। আমাদের সবাই একটা উদ্দেশ্যে কাজ করছি। এই একটা উদ্দেশ্যে যখন কাজ করছি, আমরা তো মনে করেন, এটা আমি আবারও বলছি, এইবার বিপিএল পিকচার পারফেক্ট না। আমার দুঃখ হচ্ছে আমার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজারের জন্য, যে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এই চ্যালেঞ্জটাতে একটা টিম, ইফ ইউ টেক আউট রাজশাহী, দিস টিম, আপনি এই বিপিএলটা কিন্তু আপনার অনেক পজিটিভ বলতে হবে। উইকেট, রানস, প্লেয়ার্স, এখন বলেন ফরেন প্লেয়ার কম। ফরেন প্লেয়ার তো যে আমাদের ক্যালেন্ডার ছিল, IL T20 চলছে, একটা টিমে 9টা প্লেয়ার খেলে দুবাইতে, 13টা প্লেয়ার ফরেন প্লেয়ার, 78টা প্লেয়ার 6টা টিমে এঙ্গেজ। আপনি ইচ্ছা করলে ফরেন প্লেয়ার পাবেন না। নেক্সট এক মিনিট, নেক্সট ইয়ারে আপনার যদি ওরকম থাকে, নেক্সট ইয়ারে আমরা বের করেছি যে আমাদের সাথে কম্পিটিশন কার, এটা কি IL T20 না SA T20 নাকি আপনার বিগ ব্যাশ। আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন IL T20, যেটা দুবাইতে হয়, ওইটার সাথে আমরা ক্ল্যাশ করতে পারবো না। তাহলে আপনি ফরেন প্লেয়ার দেখবেন আমাদের ওদের থেকে অনেক বেটার হবে। আমরা এটাও চিন্তা করেছি ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএল এর মতো বড় একটা, এখনো যেহেতু দাঁড়াতে পারেনি অ্যাজ এ টুর্নামেন্ট, যেটা 11 বছরের মাথায়ও এটা হওয়া উচিত। এতদিন একটা ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত 30 থেকে 40 কোটি টাকা, এটা এখনো কিছু হয়নি। এটাকে আমরা বের করেছি কি করতে হবে আমাদের। যদি 5টা টিম হয়, 4টা টিম হয়, এর পরের বছর আপনি আমাকে খুঁজে পাবেন না, বা আমি থাকি না থেকে, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনি কাউকে খুঁজতে হবে না। উই হ্যাভ অলরেডি স্টার্টেড, উইন্ডো বের করেছি আমরা, কোন ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দিব, ওইটাও আমরা টেন্ডার কল করব। ম্যানেজমেন্ট কোম্পানি, বিপিএল ইজ এ প্রোডাক্ট, দে উইল গো টু দ্য আপনার বিজনেস হাউস, আপনার এত টাকা খরচ করতে হবে, এত টাকা ফেরত পাবেন। প্রথম বছর হবে না, সেকেন্ড বছর হবে না, 3rd ইয়ার আপনার ব্রেক ইভেন হবে। সো আপনার পরিকল্পনা করতে সময় দিতে হবে, সব কাজে সময় দিতে হবে। আমি তো আজকে বসে বলি যে এই প্রবলেম, ওই প্রবলেম, বাট আমাদের কিন্তু একটু পিছন থেকে আসতে হবে যে আমাদের কি কি চ্যালেঞ্জেস ছিল। এবার প্রথম দিন গেট ভাঙা, আমি বলেছি যে একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, ওইটা লাস্ট মোমেন্টে করতে হয়েছে। আপনি দেখেন এখন 80%, 90% টিকিট সোল্ড হয়। 1 লাখের উপর হয়েছে গ্রাহক আমাদের, যারা অনলাইন থেকে টিকিট কাটে। সো আপনার আর কারো কাছে যেতে হবে না। আপনি যদি নেক্সট ট্যুর ইন্ডিয়া পাকিস্তান হয়, আপনি 60% দেন অনলাইন, 60% দেখবেন আপনি বিক্রি করে ফেলছেন। সো এই পজিটিভগুলো আমি চাই আপনারা লেখেন। আমার কথা হলে গিয়ে, যে কোনো জিনিস আমাদের উপদেষ্টা মহোদয় প্রথম থেকে এত কষ্ট করেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার, আমাদের বিপিএল থিম সঙ্গে তার সে গানের লাইন দিয়েছে আমাদের। সো এটা আপনি মনে করেন, আপনার হার্ট যেরকম ব্লিড করে, আমারও ব্লিড করে। এই জায়গাটা আমার জন্য প্রাইস, অবশ্যই আল্লাহ আমাকে ভালো একটা জায়গা
উইথ দ্য হেল্প অফ আমাদের স্পোর্টস অ্যাডভাইজার আমাকে খুঁজে পেয়েছেন, তিনি আমাকে দিয়েছেন একটা দায়িত্ব। একটু সময় দিবেন, আপনার অনেক কাজ হয়েছে, আমি এগুলো সব বলতে পারবো না আপনার কত কাজ হয়েছে এখানে। সো এটা আমরা চেষ্টা করবো আর কি। আমি একটু অমিত একটু একটা প্রশ্ন তুলেছিলেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়ের সাথে আচরণগত ব্যাপার নিয়ে। আজকে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে, আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা এতে খুবই অসন্তুষ্ট হয়েছি। দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দি ন্যাশনাল টিম প্লেয়ার্স। আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারো সাথেই এই ধরনের আচরণ আমরা এইভাবে গ্রহণ করবো না। এবং 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 উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না এবং উনি ক্ষমা চেয়েছেন। বিসিবি থেকে আমাদের মেইলে জানানো হবে, মানে অফিশিয়াল স্টেটমেন্ট থাকবে যে উনি ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, দিতে পারি আপনি। আপনি যদি অ্যালাউ করেন একটা প্রশ্ন করতে চাই, এই যে একজন ক্রিকেটারকে ডিসগ্রেসফুলি দেখা, এটা কি কেউ ভালোভাবে নিচ্ছে না, নেবেও না? আজকে সকাল থেকে আমরা একটা নিউজ দেখলাম, এটা লিক হয়েছে, বিসিবি থেকে লিক হয়েছে, এটা তো আর আমরা কোথা থেকে পাইনি, হাওয়ায় পাইনি। সেখানটায় বলা হয়েছে যে একজন ক্রিকেটারের দেশ থেকে নিষেধাজ্ঞা। প্রথম আলোর মনি ভাই এখানটায় আছে, ওটা অলরেডি একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, ওটা একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। শুনতে হবে ভাইয়া, আপনারা যদি প্রেস কনফারেন্স করেন প্রশ্নটা করতে দিবেন তো ভাই। আমি আপনি অলরেডি 7-8টা প্রশ্ন করেছেন, এটা আমার মনে হয় না যে এটা খুবই এতগুলি। গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিসিবি থেকে একটা নিউজ লিক হইলো, সেটাতে বলা হইলো যে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা। বিকেলবেলা আপনারা বলছেন এরকম কোনো কিছু আপনারা জানেন না। এই যে ক্রিকেটারের মানহানি হইলো, এটা দায়িত্ব কি আপনারা নেবেন? বিসিবি থেকে কোথা থেকে লিক হলো? এন্টি কারাপশন ইউনিট প্রথম আমার কাছে আছে, স্ক্রিনশট দেখাতে পারবো। তাকে অ্যাকাউন্টেবল করা হবে, যার ফেসবুক থেকে ব্যাপারটা সে লিখেছে, এটা তার পার্সোনাল একটা স্ট্যাটাস ছিল। এটা আমার মনে হয় এমন কিছু বলে নাই, যদি এমন হয় তাহলে এরকম হতে পারে। করা হয়েছিল, এই যে আমার কাছে আছে, এটা আমি জানি না, আপনি দেখতে পারেন। ঠিক আছে, এটা আমরা দেখবো। আমি আপনি এর আগে এত বছর বিপিএল দেখেছেন দর্শক হিসেবে, এখন আপনি দেখছেন উপদেষ্টা হিসেবে, আপনি অ্যাজ আ উপদেষ্টা কি পার্থক্য দেখলেন এবং যখন টিভিতে দেখতেন তখন কি দেখতেন আর এখন কাছ থেকে কি দেখলেন? আমার মনে হয়েছে যে আমি দর্শক হিসেবেই বলবো যে এবার অনেকগুলো চ্যালেঞ্জের পরেও বিপিএল আয়োজন করা গেছে এবং এর মধ্যে আমাদের অবশ্যই স্যালারি ইস্যুটা নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে আমি বলবো যে এটা একটা লার্নিং, এটা আমাদের আগামীতে আরও কাজে লাগবে। বাট এবার কিছু ভালো জিনিস, যেটা এই যে অনলাইন প্ল্যাটফর্মে টিকিটটা যাওয়া, আমি বিসিবিকে অনুরোধ করবো যে এটা আরও বেশি পরিমাণ, যাতে 80% যাতে আমরা অনলাইনে চলে যেতে পারি, যাতে করে স্বচ্ছতাটা থাকে, ব্ল্যাক না হয়। এটা একটা পজিটিভ দিক হয়েছে এবার। এবং মাঠে রান হচ্ছে, মিরপুরে রান হচ্ছে, এটা একটা আমি মনে করি পজিটিভ দিক। মিরপুরে তো আমি দর্শক হিসেবে কখনো এরকম রান হতে দেখি নাই এবং আই বিলিভ এটা কন্টিনিউ করবে। এবং আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যখন বিসিবির নিউ লিডারশিপ দায়িত্ব নিলেন, তাদেরকে দায়িত্ব নেওয়ার আগেই আমি ওনাদের সাথে কথা বলেছি যে অ্যাটলিস্ট দুইটা জিনিস আমি চাই আপনারা ডেলিভার করেন। একটা হচ্ছে বিসিবির কনস্টিটিউশনাল রিফর্ম। আপনারা জানেন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা, ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটাকে না রেখে আরও বিকেন্দ্রীকরণ করা, আমরা যাতে ক্রিকেটের যে একদম প্রান্তিক পর্যায়ে যে ফ্লেভারটা আছে সেটাকে ন্যাশনালি নিয়ে আসতে পারি। এটা ছিল একটা চাওয়া। আরেকটা ছিল যে দুর্নীতি, যেগুলো আমরা শুনেছি বিভিন্ন সময়, আপনারা রিপোর্ট করেছেন, আমরা পেয়েছি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং অডিট চলমান আছে যতদূর আমি এখন পর্যন্ত জানি। এবং অডিট পরবর্তীতে যত বড় কেউই জড়িত থাকুক না কেন, তাকে যেন আমরা অ্যাকাউন্টেবল করতে পারি। আমাদের অডিট হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা হয় অডিটের পরে আমরা দুদককে সেটা সাবমিট করি, দুদক সেই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবে। তো এটা আমার প্রত্যাশা থাকবে যে বিসিবি এটা ডেলিভার করবে। অলরেডি আপনারা জানেন যে রিফরমেশন কখনো আসলে সহজ কোনো প্রসেস না, এটার ফ্রুটটা মধুর হয় কিন্তু করাটা খুব টাফ। আপনারা দেখেছেন যে সরকারও রিফর্ম করতে গিয়ে কতগুলো বাধার সম্মুখীন হচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের এখনো রিপোর্ট আসেনি, কিন্তু তার আগেই কতগুলো সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো রিফর্ম করাটা অলওয়েজ টাফ এবং বিসিবির ক্ষেত্রে হয়েছে, ক্লাবগুলো থেকে এক ধরনের বাধার সম্মুখীন তারা হয়েছে। তারপরেও আমার আশা থাকবে যে বিসিবি এটা কন্টিনিউ করবে। অ্যান্ড যারা স্টেক হোল্ডার্স আছেন, ক্লাব আছে, প্লেয়ারও স্টেক হোল্ডার এই রিফরমেশনের। এবং যে রিফর্মের ক্ষেত্রে কমিটি যখন প্রস্তাবটা দেয়, সেই প্রস্তাবটা নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমেই কিন্তু বাস্তবায়নের দিকে যায়। তো সকল স্টেক হোল্ডারকে আমার ধৈর্য ধরার আহ্বান থাকবে এবং
বিসিবিকে আমি বলেছি যে এই রিফর্মের যে প্রসেসটা এটা যেন কন্টিনিউ থাকে। তো আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন, কারণ আপনারা কথা বললেই আমরা আমাদের ভুলগুলো, আমাদের সমন্বয়হীনতাগুলো ধরতে পারি এবং আমরা সেগুলো খুব কুইকলি অ্যাড্রেস করতে পারি। তো আমরা সবাই কালেকটিভলি একটা কালেকটিভ অ্যাপ্রোচে কাজ করে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টটা করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এখানে শেষ করি। ধন্যবাদ। মোবাইল আগে মোবাইল